অবরুদ্ধ নিষেধ পর্ব ৮ লেখিকা তেজস্মিতা মর্তুজা আর আমি প্রীতম বলছি। তো চলো উইদাউট ওয়েস্টিং এনি টাইম শুরু করা যাক। সকাল থেকে মার্জিয়ার পায়ের সুতো ছিঁড়েছে। আজ তার চাচার বাড়ির লোক সকল আসছে। রাবেয়া বেগম নিজেও টুকটাক উৎসাহী। তাদের তো মেয়ের সাথে খুব বেশি দেওয়ার সামর্থ্য হবে না। ছেলে ভালো হলে আকত করে রাখলেও নিশ্চিন্ত হওয়া যায়। মার্জিয়া অমন বলে তার সকলেই খারাপ হবে এমন তো কথা নয়। আকত হয়ে থাকার পরেও অন্ত পড়তে পারবে। দরকার পড়লে পড়া শেষ হওয়া অবধি এ বাড়িতেই থাকলো। বিভিন্ন রকম রান্নার কারসাজি চলছে। বড়া পকোড়া নাস্তার ব্যবস্থা চলছে। শুধু মেয়ে দেখতে আসছে তাই নয়, বরং হাজার হোক ছেলের শ্বশুরবাড়ির লোক বলে কথা। আমজাদ সাহেব বাজার গেছেন হালকা পাতলা দই মিষ্টির ব্যবস্থা করতে। অন্তুর বুক ভার হয়ে আছে। মুখ ছোট করে টেবিলে কনুই ঠেকিয়ে বইয়ে নজর বুলাচ্ছে। জানা নেই লোকগুলো কেমন হবে, তাদের সামনে বসার পর কি প্রশ্ন করবে, শেষ অবধি কি হবে। সে চায় আব্বুর মতো কোনো পুরুষ আসুক তার জীবনে। জীবনসঙ্গী হিসেবে পুরুষ ভাবতে গেলে আব্বুর মানসিকতা ছাড়া আর কখনো কিছু ভাবতে পারেনি সে। অবশ্য এটুকু ভরসা আছে, যেন তেন কারো কাছে সম্বোধ করবেন না আমজাদ সাহেব। বই ছেড়ে উঠে পড়ল। পড়ায় মনোযোগ আসছে না। অন্তুর ঘরটা খুব আলো বাতাসপূর্ণ সুন্দর। বারান্দায় কিছু টব রাখা আছে। অ্যালোভেরা, পাথরকুচি, নয়নতারা, পাতাবাহার, নাম না জানা সাদা ছোট্ট ফুলের গাছ আছে সেখানে। ওগুলো আরো সুন্দর সতেজ আবহাওয়া তৈরি করছে ঘরটাকে। বারান্দা থেকে আলো ঠিকরে আসছে রুমে। রুমের মাঝে কিছুক্ষণ পায়চারি করল। পরনে কালো সেলোয়ার কামিজ, ওড়নাটা সিল্ক সুতির, গায়ে জড়ানো, যার আঁচল মাটি ছুঁয়ে ঝুলছে। চুলের বেনি খুলেছে অল্পক্ষণ, যে কারণে চুলগুলো এলোমেলো। ফুরফুরে ঠান্ডা হাওয়া আসছে বারান্দার গ্রিল ভেদ করে, খোলা দরজা দিয়ে ঘরের ভেতরে। অন্তু পায়চারি করতে করতে হঠাৎই গেয়ে উঠল গুনগুনিয়ে, আজকে হাওয়া ছন্ন ছাড়া, আজকে হাওয়া বেবাগি, আজকে সময় খুশমেজাজি, আজকে সময় সোহাগী। ওর ফর্সা দেহে কালো পরিচ্ছদ দারুণ চমকাচ্ছে। তার উপর সূর্যরশ্মির প্রতিসরণাঙ্কন ঝিকিমিকি করে উঠছে মাঝে মধ্যেই। হঠাৎই কানে এলো বাড়ির দরজায় কেউ এসেছে। পায়চারি থামালো, আবার শুরু করলো। দরজা খুলতে এগিয়ে গেলেন রান্নাঘর থেকে রাবেয়া। আমজাদ সাহেব বাজার থেকে ফিরেছেন ভেবে দরজা খুলতে এসেছিলেন, কিন্তু দেখা গেল ৩টা ছেলে দাঁড়িয়ে আছে। একজন হাসি মুখে সালাম দিল সুন্দর করে, আসসালামু আলাইকুম আন্টি, আমি জয় আমির, মেম্বারের ভাগ্নে। রাবেয়া পিছিয়ে দাঁড়িয়ে হাসলেন। ওহো জয়, আসো আব্বা, দাঁড়ায় আছো কেন, ভিতরে আসো। জয় ভেতরে ঢুকতে ঢুকতে বলল, আপনি চেনেন আমাকে? চেনবো না, রাস্তায় পোস্টার দেখি তো, হামজার পাশে তোমার ছবি দেখি। জয় চমৎকার লাজুক হাসল। রাবে আর কিছু বলার সুযোগ দিলেন না, বরং দৌড়ে বেরিয়ে গেলেন বসার রুম থেকে। জয় বুঝল নাস্তা আনতে যাচ্ছেন। তার মুখে ক্রূর হাসি ফুটে উঠল। সে জানে আর্মিনের মা খুব লোকসুলভ মহিলা, কিন্তু এত ভালো। এদিক ওদিক তাকিতুকি করলো কাঙ্ক্ষিত মানুষটির দেখা পাবার আশায়। কবিরও লিমনকে বলল, মহাদেবের ভক্ত নাকি রে তোরা, আবার আলাদা করে বসার দাঁত দেব, বস। অন্তু রুম থেকে আবছা কোনো পুরুষালী কণ্ঠস্বর শুনতে পেল, যারা তার মায়ের সাথে বেশ কথা জমিয়েছে। কৌতূহলে কেঁপে উঠল একবার। কে এসেছে? লোকগুলো চলে এসেছে, নাকি কোনো পাওনাদার এসে আম্মার সাথে বিবাদ বাঁধিয়েছে? অন্তু খানিক মানসিক প্রস্তুতির সাথে চুলগুলো হাত দিয়ে একটু এদিক ওদিক থেকে সরিয়ে দ্রুত কালো ওড়নাটি জড়িয়ে নিল মাথা দেহে। ওড়নার বর্ধিত এক প্রান্ত দ্বারা মুখটা ঢাকলো আলতো করে। বেরিয়ে এলো রুম ছেড়ে। এক পর্যায়ে দৌড়ে বসার রুমে উপস্থিত হলো। সঙ্গে সঙ্গে দেহ মন থমকে গেল, সাথে পা দুটো। হাতের শীতলতায় মুখের আবরণ সরে ঠোঁট ফাঁকা হলো সামান্য। জয় চেয়ে আছে ওর দিকে অদ্ভুত দৃষ্টি মেলে, যে দৃষ্টিতে বহু কিছুর সংমিশ্রণ। প্রথম যখন নজর দিয়েছে তাতে ক্রূর হাসি ছিল, সেটা একসময় বিলীন হয়ে অভিভূত হয়েছে চোখ দুটো। ধীরে ধীরে সময়ের আবর্তনে তাতে মিশেছে ক্রমশ মুগ্ধতা। এরপর দুজন কয়েক পল দুজনের চোখের দিকে চেয়ে রইল দুর্বোধ্য নজর মেলে। অবাক চোখে তির্যক দৃষ্টি মেলে চেয়ে রয় জয়। হুটহাট খেয়াল ফিরে পেল অন্তু। দ্রুত মুখের আবরণ তুলে নিল। কয়েক সেকেন্ডের ব্যবধানে ঘটে গেল এই অঘটন। শুধু চোখের থেকে জয়বার পুরো মুখ দর্শনে সক্ষম হয়ে গেল আজ। অন্তু তেজে উঠল, আপনি আপনি এখানে এসেছেন কেন? বাড়ি অবধি পৌঁছে গেছেন? আগে থেকে চিনতেন আমার বাড়ি? জয় নিজস্ব ভঙ্গিমায় নজর ফিরিয়ে নিল। পায়ের ওপর পা তুলে বসল এবার। সোফার উপরিভাগে এক হাত ছড়িয়ে অপর হাত নাকের নিচে ঘষল। তার ঠোঁটে কুটিল হাসি লেগে আছে। বেশ আরাম করে অন্তুর প্রশ্নের জবাব দিল, বাড়িতে অতিথি এলে এভাবে ট্রিট করো আর্মিন?
নট গুড। অন্তু সোজা হয়ে দাঁড়ালো। অতিথি ভেদে আচরণের রং ভিন্ন ভিন্ন রকমের হয়। জয় এবার নিজেও সোজা হয়ে বসল। ও আচ্ছা, তো আমাকে অতিথি হিসেবে একটু বেশিই পছন্দ হয়েছে। বেশ তো, হবারই কথা। আমি অতিথিই এমন, যেখানেই যাই লোকের তাক লেগে যায়। অন্তু মুখের কাঠামো শক্ত করে তুলল কিছু বলার উদ্দেশ্যে। সেই মুহূর্তে এক ট্রে নাস্তা নিয়ে হাজির হলেন রাবেয়া। তার মুখে স্মিত হাসি। ততক্ষণে জয় নিজের ফর্ম চেঞ্জ করে ভদ্র ছেলে হয়ে উঠেছে। রাবেয়ার হাতে ট্রের দিকে চেয়ে বলল, আরে আন্টি, এসব কি? দুটো কথা বলতে এসেছি, তা না শুনে কী সব আয়োজনে লেগেছেন? রাবেয়া কপট রাগ দেখালেন। হুম, ছেলে বেশি কথা বলো। এনেছি লক্ষ্মী ছেলের মতো খাবে, এত কথা কেন? জয় কথা বলল না। এদিকে অন্তুর চেহারা কঠিন হয়ে উঠেছে মায়ের আধিক্যতায়। কেন যে রাবেয়া এত যুবক প্রিয়? যে কোনো যুবক যুবতীকে এত পাগলের মতো খাতির করেন। আর বলেন মহানবী যুবকদের ভালোবাসতেন। তাদের ভালোবাসা নবীজির সুন্নাতের অন্তর্ভুক্ত। অন্তুর মুখের কাঠামো শক্ত। মার্জিয়া ডাল ও সুজি দু রকমের বরফি বানিয়ে রেখেছিল। সেগুলো প্লেটে সাজিয়ে দেওয়া হয়েছে। জয় এক পিস তুলে দাঁতের আগায় ছোট্ট কামড় দিয়ে রাবেয়ার চোখ বাঁচিয়ে অন্তুকে চোখ মারল। তার মুখে শয়তানি হাসি শোভা পাচ্ছে। রাবেয়াকে জিজ্ঞেস করল, আজ কোনো আয়োজন আছে নাকি বাড়িতে? গম গম করছে বাড়ি কেমন? রাবেয়া হাসলেন। বাপ, আমার ছেলের শ্বশুরবাড়ির লোক আসবে, সাথে অন্তরে দেখতে আইতেছে। জয় ভ্রু উঁচিয়ে হাসল। আচ্ছা। অন্তু মায়ের ওপর বিরক্তিতে দাঁতে দাঁত খিঁচল। রাবেয়া জিজ্ঞেস করলেন, কেন আসছিলা বললে না তো? জয় একটু ইতস্তত করে হাসল। আসলে আন্টি, ক্লাবের চাঁদা নিতে এসেছিলাম। জোর জবরদস্তি নেই কোনো। ইচ্ছে হলে। রাবেয়া উঠে দাঁড়ালেন। এমন বলতেছো কেন? পাড়ার ক্লাব তো আমাদের সুরক্ষা। হামজা, তুমি, এরা তো সোনার ছেলে। দাঁড়াও। রাবেয়া উঠে যেতেই জয়ের মুখভঙ্গিতে নিজস্বতা চলে এলো। মুখ বেঁকে উগ্র হয়ে একপেশে হয়ে উঠল ক্রমশ। অন্তুকে অশিষ্ট কণ্ঠে বলল, আমাজন তো ভালোই, তুমি এমন ক্যাটকাটে কেন? কালি বিল্লে। অন্তু ঝাঁঝিয়ে উঠল। দুর্ভাগ্যবশত আম্মা আপনার প্রকৃতি জানে না। কেন এসেছেন সেটা বলুন। আপনাদের ওই জাহিল শয়তানের ঘাঁটি ক্লাবের জন্য চাঁদা চাইতে আসতে লজ্জা করলো না? আর কাকেই বা কি বলছি? লজ্জার আপনি শব্দ দুটোই তো একসাথে কেমন বেমানান। কি উদ্দেশ্যে এসেছেন? শেষের দিকে চিবিয়ে উঠল অন্তু। জয়ের মুখের অবয়ব শক্ত হলো। মাড়ি শক্ত করে বকে উঠল। চাপা স্বরে বলল, বাড়ি বয়ে এসে যদি থাপড়ে যাই, ব্যাপারটা খারাপ দেখাবে না আরমিন? চুপ করো, নয়তো তোমার মাটা মানব বলে মনে হয় না। থাপড়ে চারটে দাঁত উপড়ে দেব। পুচকে মেয়ে, কথা বলো, মেপে বলো না। বাড়ি চলে এসেছি কেন বুঝতে পারছো না? বাড়ি অবধি যখন চলে এসেছি, তোমার টুটি চেপে ধরে দম আটকে মারতে কতক্ষণ? অন্তু চুপসে গেল। জয় আবার শান্ত হয়ে গেল। তার নিজস্ব একপেশে হাসি হাসল। তো আজ দেখতে আসছে ম্যাডামকে? লোলুপ নজর ঘুরিয়ে পুরো আপাদ মস্তক উপর নিচ করে দেখল জয় অন্তুর। তার নজর অন্তুর পুরো শরীরে বিচরণ করছে। অন্তু সেই নজর লক্ষ্য করে জমে গেল যেন। বাড়ি বয়ে এসে লোকটা বদ নজরে দেখে যাচ্ছে। আল্লাপাক কবে পিছু ছাড়বেন এই শয়তানের থেকে? রাবেয়া উৎফুল্ল পায়ে রুমে ঢুকলেন। তার হাতে জড়ানো মুচড়ানো দুটো 100 টাকার নোট। সেটা এনে জয়ের কাছে দিতে গেলে জয় ইশারা করলো কবিরকে দিতে। কবিরের হাতে টাকা দিয়ে জয়কে বললেন রাবেয়া, চলবে এতে? টাকা জয় দেখেইনি। তার নজর ছিল অন্তুর দিকে। তবু বেশ মাথা হেলিয়ে বলল, খুব চলবে আন্টি, সমস্যা নেই, দিয়েছেন এই খুশি। আমজাদ সাহেব ভেতরে ঢুকে একটু অবাক হয়ে গেলেন। সঙ্গে সঙ্গে সালাম দিল জয়। আসসালামু আলাইকুম কাকা, ভালো আছেন? আমজাদ সাহেব অবুঝের মতো একটু হেসে জবাব দিয়ে বললেন, কি ব্যাপার? জয় বলল, এই তো কাকা, বিশেষ কিছু নয়। আমজাদ সাহেব ভেতরে ঢুকে গেলেন। অন্তু ভেতরে গেল না। সে শুনতে চায় জয় আমাকে কি বলে। রাবেয়া জিজ্ঞেস করলেন, তোমার মা বাবারা সব ভালো আছে? জয় ঠোঁট কামড়ালো। তারা কেউ নেই তো। আঁতকে উঠলেন রাবেয়া। সে কি, কেউ নেই? জয় জবাব দিল না। অন্তু এই প্রথম জয়ের মুখটা কিঞ্চিৎ শুকনো দেখল মনে হলো। রাবেয়ার মায়া হলো তাগড়া ছেলের অমন নীরব অপারক মুখ দেখে। সস্নেহে কাছে গিয়ে বসে চুলে হাত বুলালেন। একা থাকো বাড়িতে? জয় মাথা নাড়ল। হুম, মামার কাছে থাকি। বাড়ি ফাঁকা পড়ে আছে, মাঝে মধ্যে যাই, এই তো। অন্তু ভ্রু কুঁচকাল। জয় অনাথ? মা বাবা কেউ নেই? মামার বাড়িতে থাকে? জয় উঠে দাঁড়ালো। রাবেয়া বলল, আবার আসবে, মাঝে মধ্যেই আসবে কিন্তু। জয় বলে ফেলল, আচ্ছা আম্মা, আসবো। ভুলে বলল অথবা ইচ্ছে করে,
বোঝা গেল না। সাথে সাথে আবার ভুল সংশোধন করে নিল। সরি আন্টি। রাবেয়া রাগ করলেন। সরি কিসের? আম্মা বললে পাপ হবে নাকি? বলতে মন চাইলে বলবে। অন্তুর ইচ্ছে করল হাতের কাছের ফুলদানিটা সজোরে আছড়ে ভাঙতে। মানুষ এত সহজ সরল কেন হবে? তার মাটাকে এত সরল হতে হবে কেন? দুনিয়ার কোনো খবর রাখে না এই অবলা মহিলাটি। জয় লাজুক হেসে বেরিয়ে যাওয়ার উদ্দেশ্যে পা বাড়িয়ে পেছন ঘুরে তাকালো অন্তুর দিকে। তার ঠোঁটের কোণে বাজে হাসি। কোনো নীরব চ্যালেঞ্জ ছুটতে যেন সেই হাসি। অন্তু চোখ নামিয়ে নিল। জয় না বেরোতেই দুটো পাড়ার মহিলা ঢুকলো বাড়িতে। জয়সহ কবির লিমনকে ঘুরে ঘুরে দেখল তারা। আবার অন্তুর দিকে তাকালো। সে সংকুচিত হয়ে দাঁড়িয়ে আছে। তাদের দৃষ্টি লক্ষ্য করে অন্তুর বুক কাঁপল। ওই দৃষ্টি ভালো কথা বলছে না। বাঁকা নজর, বাঁকা চিন্তাধারা মহিলাদের। না জানি কোথায় গড়ায় এই নীরব দৃষ্টি। জয় বেরিয়ে গেল দুজনকে নিয়ে। অন্তু দ্রুত সেই ঘর ছেড়ে নিজের রুমের দিকে পা বাড়ালো। তার কেন জানি ভয় ভয় করছে। কিসের ভয় জানা নেই, তবে ভয় করছে। বাইরে বেরিয়ে রোদ চশমা চোখে লাগিয়ে পা ফাঁক করে দাঁড়ালো জয়। তার চোখ ঠোঁট হাসছে। কবির বলল, ভাই, আমাদের ক্লাবের চাঁদার জন্য তো আগে এদিকে আসা হয়নি, আর গতকালের পিকনিক আজ আছে, সেই জন্য টাকা নিলেন? জয় ঠোঁটে বিরক্তির হাসি রেখে চোখ জড়ালো। তোর মনে হয় আমাদের পিকনিক এসব টাকায় হয় বা হবে? এ ব্যাপারে আর প্রশ্ন করিস না। কবির জিজ্ঞেস করল, কি করবো এই টাকার? জয় হাসল। কত দিয়েছে? 200। জয় হেসে ফেলল আবার। যা, আর কিছু লাগিয়ে 1 প্যাকেট ব্যানসন অ্যান্ড হ্যাজেস নিয়ে আয়। পিকনিকে যতক্ষণ রান্না শেষ না হয় চলবে। ক্লাবের পেছনে বিশাল খোলা মাঠ। সেখানে ব্যাডমিন্টনের তারজালি টানানো। লাইট লাগানো হয়েছে, কোর্ট আঁকানো হয়েছে। কেউ কেউ র্যাকেট দিয়ে শাটল কর্ক টুকাচ্ছে সেখানে। তার পাশেই দোতলা মরিচা ধরা বিল্ডিং, অর্থাৎ ক্লাব ঘর। দোতলার উপরে পেছনের দিকে মাঠের উপরে খোলা বারান্দা বা ছাদ অথবা সিঁড়িঘরের মতো। 7-8 জন ছেলেরা দাঁড়িয়ে বসে আছে সেখানে। তার মাঝখানে অর্ধেক কার্নিশের উপর ঝুঁকে দাঁড়িয়ে আপন মনে সিগারেটের ধোঁয়া গিলছে জয়। দৃষ্টি তার দূর অন্ধকার আকাশে। পার্থিব খেয়াল নেই বোধ করি সেই চোখে। এই সময় সে গা গরম রাখতে ব্যাডমিন্টনে নেমে পড়ে। জম্পে পিটিয়ে যায় হাতের র্যাকেটে ফেদারটাকে। ঘেমে নিয়ে একাকার হয়ে যায় শরীর। আজ অল্প একটু খেলে রান্নার কাছে না গিয়ে বরং উদাস চোখে উপরে উঠে এসেছে গিটারটা কাঁধে নিয়ে। তারপর থেকে একটা করে সিগারেট জ্বালাচ্ছে আর তাকিয়ে আছে ওই দূর আকাশে। হামজা ঢুকলো সেখানে। সকলে একযোগে দাঁড়িয়ে সালাম ঠুকলো। তাতেও নির্বিকারভাবে নিজের দৃষ্টিনন্দনে মগ্ন জয়। হামজা গিয়ে পাশে দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো, কি ভাবছিস? জয় ওভাবেই না তাকিয়ে জবাব দেয়, ভাবছি না। কি হয়েছে? কোনো সমস্যা? কি হবার আছে? হবার তো কত কিছুই থাকতে পারে। আমার সাথে হুঁশিয়ারি করবি না, চড়াবো ধরে। হয়নি কিছু। সিগারেটটা দে। জয় দিল না। তার মাঝে সে খেয়াল দেখা গেল না। নিজে টান দিল হামজা। কেড়ে নিল সিগারেটটা জয়ের ঠোঁট থেকে। তাতে টান দিয়ে এদিক ওদিক চাইতে চাইতে বলল, ভাবুক হয়ে আছিস কেন? হুটহাঁটি অকপট স্বীকার করল জয়, আজ আরমিনকে দেখলাম। নতুন কিছু? হুম, নতুন কিছু। কৌতূহলী দৃষ্টি মেলে চোখ জড়িয়ে তাকায় হামজা। জয় স্বগতোক্তি করে, চেহারা দেখেছি আজ ওর। ভাই, বিশ্বাস করো, এত সুন্দর মাইয়া হয় না। মানে বহুতই তো দেখছি, এত ভালো লাগে নাই কাউরে দেখা। একদম যারে কয় মাশাল্লাহ টাইপের সুন্দরী। কি চোখ, নাক, ঠোঁট মাইরি, তাক লাগা গেছিল আমার। সিরিয়াসলি। আগে বহু মাইয়া দেখছি, বাট আমারে বিশেষভাবে আকর্ষণ করবার পারে নাই। আগে ওর চোখ দেখছি, কিন্তু সেই রকমভাবে খেয়াল করি নাই। আমি দেখার পর একদম থাইমা গেছিলাম। কিছুক্ষণ খালি ভ্যাবলার মতো চাইয়া দেখছি। এমনি যে ভাব সালির, আবার যদি এমনি ঠুটকা খায়, তাইলে তো ভাবের চোটে ডানা লাইগা আসমানের পানে চাইব। ইচ্ছে করে কানের নিচে সাহির খান বাজাই। কথা শেষ করে ঢোক গিলল। যেন কথা ফুরায়নি, তবুও থামল জয়। হামজা হাসল। এরপর? জয় হাঁসফাঁস করে উঠল। এরপর থেকে শান্তি লাগতেছে না, জ্বালাচ্ছে খুব। আকাশের দিক তাকায় আছি, মাঝে মধ্যেই ফর্সা মুখটা ভাইসে উঠতেছে। মানে এত ফর্সা। নিজের হাতের পিঠ দেখিয়ে বলল, মানে আমার গায়ের রঙের সাথে মিলবে না। হিংসা হচ্ছে সিরিয়াসলি। আমার সাথে দাঁড়ালে আমারে কালা লাগবো দেখতে। হাত টাত কালো জামার ভিতর দিয়া সেই দেখা যাইতেছিল। হামজা হেসে ফেলল। জয়ের আর সব ফিউজ হয়ে গেলেও সে জীবনে নিজের ভাব নষ্ট করে কারো তারিফ করে না। জীবনে একটা প্রেম করেনি এই জন্য যে গার্লফ্রেন্ডের নাকি কথা মানতে হয়, তারিফ করতে হয়, রাগ মানাতে হয়, অথচ বিয়ে বিয়ে করে ঢোল পিটিয়ে বেড়ায়। সেই লোক আজ কী সব বলছে।
জয় নিজেও কপালে হাত রেখে চোখ বুজে হেসে ফেলল। ধপ করে চেয়ারে বসে হাসি মুখে ঘাড়ে হাত ঘষে আকাশের দিকে চোখ বুজে মুখ তুলে আড়মোড়া ভাঙল। হঠাৎই বলে উঠল, আরমিনকে লাগবে আমার। হামজা সিগারেট ফেলে দিল। লাগবে মানে কি? গ্রোসারি শপের জিনিস নাকি যে লাগবে? ভাই, জ্বালানোর জন্য হইলেও লাগবে। আমার তো এইটুকু সহ্য হইতেছে না। আমি ছাড়া কেউ ওর দেখবো, কারো হক নাই ওর ওপর। ভাল লাগছে যতক্ষণ দেখছি, শান্তি লাগছে দিলে। মানে খালি আমি দেখবো। আজ নাকি কোনো সালার ছেলে দেখতে আসছিল ওরে। ওই সালারে পণ দাইতে মন চাইতেছে। এই শালা কবির আর লিমনও দেখছে। এই শালা, তোরা তাকাইছিস ক্যা? চোখ সংযত রাখতে পারো না শালা? কিলবিল করে না? আর দেখবি না কোনোদিন। মাটি দিয়ে রাখবো একদম। কবির জিজ্ঞেস করলো ইতস্তত করে, ভাই আপনি কি মাইয়ার প্রেমে? গলা কাঁপিয়ে হাসল জয়। প্রেম আর আমি? চেয়ারের পিঠে হেলান দিয়ে বসলো চোখ বুজে। ওসব আমার সিলেবাসে নাই হে। প্রেম হচ্ছে একটা কমিটমেন্ট, মানে আটকে থাকা। আর জয় আমির কোথাও কখনো কমিটেড হতে পারে না। মেয়েবাজি আলাদা বিষয়, কিন্তু সব কাব্যিক প্রেম প্রীতি আমার লেভেলেই নাই। ছোট লোকই কারবার। আর্মিরে দেখছি, যতক্ষণ চাইয়াছিলাম পুরুষ মনে একটা প্রশান্তি ছিল, যেইটারে কয় রেস্টফুলনেস। ওই শান্তিটা খুব জ্বালাচ্ছে আমায়। আর এটুকুই যথেষ্ট আর্মিনকে বুক দেওয়ার জন্যে, যে ও আমার জন্য বরাদ্দ। এখন থেকে ওকে যেটুকু হোক যেভাবে হোক দেখবো, ওটুকু সময় সুখ লাগবে। তোরা কেউ দেখবি না ব্যাস। নেমে গেল গিটারটা কাঁধে করে খোলা ছাদ থেকে। পেছন থেকে চেয়ে রইল ক্ষণকাল হামজা। এরপরে সে নিজেও নেমে এলো জয়ের পিছু পিছু। বেশ ঠান্ডা পড়েছে, অথচ একটা স্লিভলেস শার্ট গায়ে জয়ের। কালো জ্যাকেটটা ঝুলছে কাঁধের ওপর। এখন ওটা রেখে র্যাকেট ঠুকতে দাঁড়াবে নিশ্চয়ই। বেশ কিছুক্ষণ একটানা টেনে টেনে চাপ খেলল। গা ঘেমে প্যাক প্যাকে হয়ে উঠল। চিৎকার করলো মিউজিক বক্সের পাশে বসে থাকা ছেলের ওপর, গানের সাউন্ড বাড়া! ভাত খাও নাই শালা দুপুরে? এনার্জি ড্রিঙ্ক কিনে এনে দেবো একটা। ধুম ধাড়াক্কা গান বাজছে, এসি বয়েজ। জয় একাধারে র্যাকেট পিটিয়ে গেল। শার্টেল কক সামনে আসছে তো গায়ের সমস্ত জোর দিয়ে পিটিয়ে যাচ্ছে। একবারও মাটিতে পড়ার সুযোগ দিল না। এমনভাবে দাঁত খিচে খিচে পিটিয়ে আঘাত করছে যেন কোনো চাপা ক্ষোভ ছাড়ছে ওই পেটানোতে। এই পথ আগেরই মতন ঠিক তেমনই আছে। এই রাত সেই রাতের কত কথা বলে। চলে যাওয়ার বিষাদ সুর এখনো হৃদয়ে বাজে। তারপরেও কেন যেন এইখানে ফিরে আসে। সব ভুলে গিয়ে আবার হারাতে চাই। তারপরেরটুকু আর গাইল না। আবার নতুন সুর তুলল গিটারে। এবারে ঝাঁঝালো সুর উঠেছে। ছেলেরা বিমোহিতের মতো ঢুলছে তালে তালে। এসব দিয়েই বোধহয় কবে কবে কেমন করে যেন এত সব দলবল কামিয়েছে জয়। যারা কেমন একটা নেশায় আটকে থাকে শয়তান ছেলেটার। তারা এটাকে এভাবে বর্ণনা করে, জয় আমিরের মাঝে আছে কিছু, যেটা ভাল লাগে। হাততালির সাথে সাথে ঢুলছে সবগুলো। জয়ের গানের গলা অদ্ভুত সুন্দর। কেমন এক গা ছমছমে মাথায় কেঁপে ওঠে গলাটা। যখন সে গলা ছেড়ে ব্র্যান্ড পার্টির মতো মাথা নাড়িয়ে পাগলের মতো গান ছাড়ে। জয় আবার গাইল, মেঘলা হলে দিন, একলা পড়ে মন, কাটতে চাই না রাত, করি কি এখন? চাইলে চলে যা যদি না থাকে উপায়, সুতোয় বাঁধা জীবন ছেড়ে পালাবি কোথায়? সকলে বিমোহিতের মতো চেয়ে রয় জয়ের বোঝা চোখ দুটোর পানে। গলা ছেড়ে মনের গভীর থেকে গান গাইছে। একমাত্র বোধহয় গান গাওয়ার সময় জয় মনের গভীরে ডুব দেয়। অন্যথায় তাকে কখনো সিরিয়াস বা ইমোশনাল হতে দেখা যায় না। অথচ এই গিটার তার বহিঃপ্রকাশ। অল্প একটু সত্যতা আর পরম স্নেহের ধন। আবারও অন্য সুর তুলে গলা বাজিয়ে চেঁচিয়ে গাইল, শোনো রে মন, তোমারে বলি, আনন্দে কহরে কালি কালি, চঞ্চল মন আমার শোনে না কথা, চঞ্চল মন আমার শোনে না কথা। বেশ কিছুক্ষণ গাওয়াগাওয়ি করে হুট করে গিটার রেখে উঠে দাঁড়ালো।
রান্নার কাজে এসব দেখাশোনায় খুব পটু। রান্না যেখানে হচ্ছে সেখানে গিয়ে দাঁড়ালো। এখনও শরীর ঘর মাখত। হাতাটা হাতে নিয়ে মাংসে নাড়া দিল কিছুক্ষণ। হামজা উঠে দাঁড়িয়ে সিরিয়াস ভঙ্গিতে কথা বলছে কারোর সাথে ফোনে। দেখে মনে হয় সহ্য হলো না। দৌড়ে গিয়ে হামজার কাঁধে ওঠার চেষ্টা করে। হামজা তাল হারিয়ে পড়ে যেতে নিয়ে আবার ফোন টোন রেখে মাঠের ওপারেই তেড়ে গেল জয়ের দিকে। জয় ছুটছে অন্ধকারের দিকে। পেছনে তেড়ে দৌড়াচ্ছে হামজা। এখন বেশ কিছুক্ষণ দুজন অন্ধকারে কাটাবে। মাঠের আলের উপর বসে কিসের গল্প জমাবে। হামজার কাঁধে মাথা রাখবে জয়। অথচ দুজন দৌড়ে আবার ঘুতে এলো। হামজা হাঁপিয়ে গিয়ে বসলো শিশির ভেজা মাঠের ওপর। খানিক বাদে কোত্থেকে দৌড়ে এসে হামজার কোলে মাথা রেখে ঠান্ডা ঘাসের ওপর টান টান হয়ে শুয়ে পড়ল জয়। এই দৃশ্য বিরল। অথচ এই নেতা সাহেবকে খুব সহজে এই ছেলের সাথে মেনে নিতে দেখা যায়। জয়ের সামনে হামজার নেতৃত্ব ও গাম্ভীর্য কোনো দিন টেকে না। যত সিরিয়াস মুহূর্তই হোক, ওই জয়ের সাধ্যই আছে হামজাকে জ্বালিয়ে এক মুহূর্তে সব পণ্ড করার। ভোটের হিড়িক বেঁধেছে চারদিকে। শোরগোল লেগেছে এলাকা জুড়ে। পোস্টার লাগানোর ব্যস্ততা চলছে চারিদিকে। এর মাঝে পিবিআই কার্যালয়ে নতুন ব্যস্ততা। আখির মক টেস্টের রিপোর্ট এসেছে। মুস্তাকিনের পূর্ব ধারণা কাঁটায় কাঁটায় মিলেছে। তার সন্দেহ মাফিক কারো বিরুদ্ধেই কোনো প্রমাণ আসেনি রিপোর্টে। মুস্তাকিনের এখন ইচ্ছে করল রিপোর্ট তৈরি করা ডাক্তারের মুখের ভেতরে পিস্তলের নল ঢুকিয়ে দিয়ে জিজ্ঞেস করতে যে কারা আঙুল ঘুরিয়েছে রিপোর্ট অবাস্তব এবং স্ক্রিপ্টেড তৈরিতে। বেশ কিছুক্ষণ রিপোর্ট দেখে সেটা ছুঁড়ে ফেলার মতো টেবিলে ছুঁড়ে ফেলল। এমন কিছুই রিপোর্টে নেই যা দ্বারা অপরাধী শনাক্ত করা যায় বা কোনো ক্লু পাওয়া যায়। পুরো নিরপেক্ষ একটা রিপোর্ট, যেখানে শুধু প্রকাশ পেয়েছে আখিকে মারা হয়েছে কিভাবে, তার দেহে কী কী ক্ষতি সাধিত হয়েছে। গালি দিয়ে উঠল মুস্তাকিন। গাঁজাখুরি রিপোর্ট তৈরি করে ঘটা করে পাঠিয়েছে শালারা। লাশ আখির বাড়িতে পাঠানো হয়েছে। মুস্তাকিন ভেবে নিল এখন আর ওদের বাড়িতে গিয়ে বিশদ জিজ্ঞাসাবাদ ছাড়া এই কেস টানার অ্যানাদার কোনো ওয়ে রইল না। মুস্তাকিন বেরিয়ে এলো নিজের কেবিন থেকে। উদ্দেশ্য বেরিয়ে যাবে কার্যালয় থেকে। বাইরে কিছু কাজবাজ রয়েছে। অথচ দেখা গেল বোরকায় আবৃত একটা মেয়ে এগিয়ে আসছে কার্যালয়ের ভেতরে। পা থামিয়ে দাঁড়ালো মুস্তাকিন। ভ্রু কুঁচকে চেয়ে রইল। মেয়েটাকে চোখে পরিচিত লাগছে। মনে পড়ল ভার্সিটি চত্বরে দাঁড়িয়ে থাকতে দেখেছিল। ধাক্কাও খেয়েছিল তার সঙ্গে এই মেয়েটাই। এতক্ষণ শুনলে অবরুদ্ধ নিশীথের অষ্টম পর্ব। এই পর্বটায় অনেকগুলো গান ছিল। আর কয়েকটা গান তো আমি কোনোদিন শুনিইনি। তো ইউটিউব থেকে শুনে জাস্ট চেষ্টা করেছি। কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। তোমাদের একটা কমেন্ট আমাকে প্রচুর মোটিভেট করে। আর পরবর্তী পর্বগুলো খুব শীঘ্রই চলে আসবে এই চ্যানেলেই। তাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি। ততক্ষণ সুস্থ থেকো, ভালো থেকো। থ্যাংক ইউ।